হঠাৎ মাঠে মুশফিকুর রহিমের পরিবার মাঠে এসেছে এবং খেলা শেষের এই মুহূর্তে আসলে একটা জটলা। ফ্যামিলি সবাই রয়েছেন, বাবা মা রয়েছেন, মুশফিকের স্ত্রী রয়েছেন, সন্তান রয়েছেন। এবং এই যে ঘটনাটা আজকে এই মুহূর্তে আমরা মিরপুরে হোম অফ ক্রিকেটে দেখছি, এটার বেসিক কারণ সেটা হচ্ছে মুশফিকুর রহিমের আজ জন্মদিন। মুশফিকুর রহিম তার জন্মদিনের দিনে টেস্ট ম্যাচে এই মুহূর্তে অবতীর্ণ এবং আজকে সবার একটা অপেক্ষা ছিল, সেই অপেক্ষাটা শেষে আক্ষেপে পরিণত হয়েছে যে মুশফিক এর আগে তার 100তম টেস্টে শতক হাঁকিয়ে বাংলাদেশের হয়ে যে একটা অনন্য রেকর্ড করেছিলেন। প্রথমত তিনি 100তম টেস্ট প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে নেমেছিলেন, দ্বিতীয়ত সেই ম্যাচটায় তিনি শতক হাঁকিয়েছিলেন। সেই মুশফিক তার জন্মদিনেও শতক হাঁকাবেন এরকম একটা এক্সপেকটেশনস ছিল। সকাল থেকে যখন আমরা ঢাকা টেস্ট ফলো করছিলাম, সেকেন্ডের খেলা, অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম 40 রানে, তিনি মাঠে নামবেন, হাফ সেঞ্চুরি যখন করে ফেললেন তখন মনেই হচ্ছিল যে শেষ পর্যন্ত মুশফিক ঘটনা ঘটিয়ে দিবেন, কিন্তু শেষ পর্যন্ত মুশফিক সেটা করতে পারেন নাই। ঠিক যেমনটা বাংলাদেশ দল যেই এক্সপেকটেশনটা ছিল যে সেকেন্ড ডেতে ডমিনেট করবে উইথ দ্য ব্যাট এবং একই সাথে স্কোরবোর্ডে যখন একটা দারুণ রান দিবে বল হাতেও সেই ঘটনাটা ঘটাবে, না করতে পারলো। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যে পরিবেশটা একটু যদি খেয়াল করা যায় তাহলে সেখানটায় কিন্তু আসলে এটার কোনো ছাপ নেই। খেয়াল করে দেখেন, মুশফিক তার কন্যাকে কোলে নিয়েছেন, পুত্র দৌড়ে যাচ্ছে, তামিম ইকবাল খান সেখানটায় রয়েছেন, ফটো সেশন হয়ে গেছে। এবং আজকের দিনের পিকচার অফ দ্য ডে যদি আমরা কিছু একটা বলি তাহলে ডেফিনেটলি সেটা মুশফিকুর রহিম, কারণ মুশফিককে কেন্দ্র করে এক্সপেকটেশনস ছিল। শুরুটা ছিল মুশফিক কেন্দ্রিক, দিন শেষ হয়েছে সেখানটাও মুশফিক কেন্দ্রিক এই আবহটা রয়েছে। লেটস টক অ্যাবাউট দ্য এন্টায়ার ডে। পুরো দিন সম্পর্কে যদি আলোচনা করি, 3টা সেশন সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে সেই জায়গায় বাংলাদেশ দলের মিশ্র একটা অভিজ্ঞতা গেছে। প্রথম সেশনটায় বাংলাদেশের অভিজ্ঞতাটা ছিল অনেকটা হতাশাজনক, কারণ আসলে লিটন কুমার দাস, মুশফিকুর রহিম তারা আরও অনেকক্ষণ খেলবেন, লিটন 50 করবেন, মুশফিক সেঞ্চুরি করবেন, যেভাবে তারা এগোচ্ছিল মনেই হচ্ছিল সেটা হবে। এন্ড অফ দ্য ডে সেটা হয় নাই। সো বাংলাদেশের আলটিমেট গোল যেটা যে 500-এ যদি আমরা যেতে পারি, দ্যাট কুড বি আ সাইকোলজিক্যাল প্রেশার ফর দ্য অপোনেন্ট, সেই জিনিসটা আমরা ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছি এবং সেই শুরুটা হয়েছে লিটন কুমার দাসের আউট হওয়ার মাধ্যমে। এরপরে যত সময় গড়িয়েছে তত হতাশা বেড়েছে। মেহেদী হাসান মিরাজ, হি ওয়াজ গোয়িং গুড, বাট হুট করে আসলে অনেকটা পুল করতে গিয়েই ছক্কা এবং 4 মারা মেহেদী হাসান মিরাজ মিস টাইমিং করে যখন প্যাভিলিয়নে ফিরে গেলেন, তারপর থেকে বাংলাদেশের উইকেট পড়েছে নিয়মিত। বাংলাদেশ 400 পেরিয়েছে, 410 পেরিয়েছে এবং এটাতে যদি আপনি এককভাবে কাউকে ক্রেডিট দিতে চান সেই মানুষটা হচ্ছে তাসকিন আহমেদ। তাসকিন যেভাবে ব্যাট করেছে, যেভাবে পিটিয়েছে, ডমিনেট করেছে, আজকের ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের ব্যাটিং ইনিংসে 2টা জায়গা। একটা হচ্ছে মুশফিক ফেইল করেছেন বা আনফর্চুনেট হি ওয়াজ টু মেড হিজ 100 টুডে, বার্থডের দিনে। আরেকটা হচ্ছে কি কারণে তাসকিন আহমেদকে ইবাদত হোসেনদেরও পরে ব্যাট করতে পাঠানো হলো, এটা একটা প্রশ্ন হিসেবে থাকবে। কারণ তাসকিন এর আগেও আমরা দেখেছিলাম, আমরা যদি ফিরে যাই 2021-এর দিকে, সেই সময়টায় তাসকিন যখন খেলেছিলেন অ্যাওয়েতে জিম্বাবুয়েতে মাহমুদুল্লাহ রিয়াদের মহাকাব্যিক 150 ইনিংসে তাসকিন কিন্তু অ্যাড করেছিলেন 70 রান। ব্লেসিং মুজারাবানির সাথে তাসকিন আহমেদের সেই ম্যাচটায় অনেক ধরনের হিটেড ওয়াটস এক্সচেঞ্জ হয়েছিল, বাট তাসকিন আহমেদ সেই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের সবচেয়ে বড় ভরসাদের একজন ছিলেন। রিয়াদ ওই 150 করতে পারতেন না তার একদমই লাস্ট টেস্টে যদি না তাসকিন আহমেদের সাথে সেই পার্টনারশিপটা না হতো। সো ওই তাসকিন আহমেদ যিনি টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে প্রুভেন, সেই তাসকিন আহমেদ ব্যাট করতে যেই সিরিয়ালে নেমেছেন এটা এক্সপেক্টেড ছিল না। কেন এটা করা হয়েছে উই হ্যাভ নো আইডিয়া। যদি আগে নামতেন মুশফিকের সাথে আরেকটা বেটার পার্টনারশিপ হতে পারতো। মুশফিক এবং ইবাদতের যে পার্টনারশিপ, ইবাদত অনেকটাই আসলে শেকি ছিলেন, মুশফিক কনফিডেন্ট হতে পারছিলেন না অপর প্রান্তে ব্যাটারের উপরে, তাহলে হয়তো মুশফিকের জন্য অনেকটা ইজিয়ার হতো 71-এ আউট হয়ে না গিয়ে হয়তো ইনিংসটাকে বড় করার ক্ষেত্রে, কনসেন্ট্রেশন ধরে রাখার ক্ষেত্রে। যা হোক, সেটা ডিফারেন্ট আলোচনা। বাট হোয়াট অ্যাবাউট দ্য ফিল্ডার অফ আওয়ার কান্ট্রি? বাংলাদেশের হয়ে আজকে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম যে 2টা ক্যাচ ছেড়েছেন, আমার কাছে মনে হয় যে পুরো দিনে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা
যতটা না মুশফিকের সেঞ্চুরি পাওয়া, এটা আনফরচুনেট, আবারও বলছি, যতটা না আমরা 450-কে টাচ করতে পেরেছি, যতটা না লিটন কুমার দাস দারুণ একটা ইনিংসকে আরেকটু বড় করতে পারে নাই, তার থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের আজকের দিনের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হচ্ছে তাদের ভেরি ভেরি বাজে ফিল্ডিং। এই যে বাজে ফিল্ডিংয়ের কারণে জীবন দান করা হলো পাকিস্তানি ব্যাটারদেরকে, এবং তারা এন্ড অফ দ্য ডে এমন একটা অবস্থায় চলে গেছে যে মনে করা হচ্ছে যে আগামীকালের 3 সেশনও তারা ডমিনেট করবে। এবং সেটা যদি হয়, বাংলাদেশ যে স্কোরটা করেছে 410 প্লাস, তাহলে ওটার এগেনস্টে আগামীকাল 350 রানও যদি তারা অ্যাড করে, বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরুই হবে অন্তত 250 রানে পিছিয়ে থেকে। সো এরকম সিচুয়েশন যদি হয়, বাংলাদেশ আজকের দিন শেষে যেই বোলিং পারফরমেন্স দেখিয়েছে, স্পেশালি যে ফিল্ডিং পারফরমেন্স দেখিয়েছে, দে আর আন্ডার প্রেশার। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট যে ফিল্ডিং বাংলাদেশ করেছে, যেভাবে স্লিপে ক্যাচ মিস হয়েছে, যেভাবে ক্রিকেটারদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে টু মেক দেয়ার স্কোর বিগার, এটা টেস্ট ক্রিকেটে কোনোভাবেই ক্ষমার যোগ্য না। কারণ আপনি ক্যাচ মিস করেছেন তো ম্যাচ মিস করেছেন। দুই ব্যাটার যেভাবে ডমিনেট করছে, যে সাবলীলভাবে যেভাবে ব্যাট করছে, বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট যেভাবে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করাতে ফেইল হয়েছে ফর দ্য ফিল্ডার্স, বাংলাদেশের জন্য থার্ড ডে আমার কাছে মনে হয় গোয়িং টু বি ভেরি মাচ ডিফিকাল্ট। এবং সেই ডিফিকাল্টিসটা ক্রিয়েটিভ হয়েছে ফিল্ডারদের কারণে। মুশফিকুর রহিমের জন্য আবারও একবার হতাশা, বাট সেকেন্ড ইনিংস রয়েছে, নিশ্চয়ই তিনি ব্যাট করবেন, নিশ্চয়ই তিনি 71-কে 171 বানানোর জন্য খেলবেন, নিশ্চয়ই বাংলাদেশ ব্যাটিং ডিপার্টমেন্ট আরও তাকে প্রপারলি সঙ্গ দিবেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। It's really not a very good day for Bangladesh cricket for this test.